জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ অপেক্ষা, দেখা মেলেনি সরকার নিয়োজিত কর্মকর্তার। নড়াইলে তর্কের জেরে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ। আগের বছরের চেয়ে সড়কে এবার দুর্ঘটনা কমেছে দাবি মন্ত্রীর। 274 নয়, মৃত্যু হচ্ছে 170 জনের। বাসের নির্ধারিত ভাড়া সম্পর্কে জানেন না যাত্রীরা। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে, তারপরও কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল। তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে, স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা। দালালদের নির্দেশে মরদেহ ফেলা হয় সাগরে। জীবিতদের ফেরানোর চেষ্টা চলছে। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন। ছুটি শেষে সংসদের মুলতবি অধিবেশন বসছে কিছুক্ষণ পর। চট্টগ্রামের সাগরিকায় কোল্ড স্টোরেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8 ইউনিট। যুদ্ধের 1 মাসের মাথায় আরও উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল হুতিরা। দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, জ্বালানি তেল নিয়ে এখনো কমেনি ভোগান্তি। ঠিকমতো তেল পাচ্ছে না যানবাহন মালিকরা। তেল সরবরাহের খোঁজ খবর রাখছেন আমার সহকর্মীরা। এ বিষয়ে আমরা আরও জানবো। রাজধানীর আসাদ গেট এলাকায় আছেন তানজিম শাফিন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। শাফিন, পাম্পগুলোতে তেল সরবরাহ পরিস্থিতি এখন কেমন দেখছেন, এবং আরেকটি বিষয়, সরকার নিয়োজিত কর্মকর্তা কি কাজ শুরু করেছেন কিনা? সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের চিত্র, যেখানে অধিকাংশ ফিলিং স্টেশনেই জ্বালানি তেলের সংকট রয়েছে। যে সকল ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত আছে, দেয়া হচ্ছে, সেখানে যানবাহনের দীর্ঘ সারি কয়েক কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমরা এখন আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে রয়েছে। এই স্টেশনটিতেও আমরা দেখছি যে এখান থেকে শুরু করে দীর্ঘ যানবাহনের সারি প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত, এবং 2 সারিতে মোটর বাইক এবং 2 সারিতে ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাস সহ অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলো অপেক্ষমান রয়েছে। এই ফিলিং স্টেশনটিতে মোটর বাইকের জন্য 5 লিটার করে অকটেন এবং গাড়ির জন্য গাড়ির আকার ভেদে 10 থেকে 20 লিটার পর্যন্ত অকটেন সরবরাহ করা হচ্ছে। তবে যে বিষয়টি জানতে চেয়েছিলেন, যে সরকার নির্ধারিত মনিটরিংয়ের জন্য ট্যাগ কর্মকর্তার ব্যাপারে আজ সকাল থেকে আমরা যেটি জানতে পেরেছি যে ট্যাগ কর্মকর্তার উপস্থিতি থাকার কথা ছিল প্রত্যেকটি ফিলিং স্টেশনে 1 জন করে, যারা মনিটরিং করবেন ডিপো থেকে কি পরিমাণ তেল এলো, কি পরিমাণ তেলের মজুদ রয়েছে, সঠিক দামে সেটি সরবরাহ করা হচ্ছে না, কোনো ধরনের ভোগান্তির অভিযোগ রয়েছে কিনা সেগুলো সুরাহ করার তাদের বিষয় ছিল। এছাড়াও পাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা রিপোর্ট করবেন দিনে 3 বার করে অন্তত, এমন কর্মপরিধি নিয়ে আসলে তাদের নিয়োগের কথা। তবে আজ সকাল থেকেই আমরা এখনও পর্যন্ত রাজধানীর 5টি ফিলিং স্টেশন ঘুরে কোথাও কোনো ট্যাগ কর্মকর্তার উপস্থিতি পাইনি, অর্থাৎ সরকার নির্ধারিত কোনো কর্মকর্তা এখন পর্যন্ত সেই মনিটরিংয়ের কাজটি করছেন না। তো রাজধানীর ফিলিং স্টেশনগুলোর এই চিত্র ছিল আমার কাছে এখনো পর্যন্ত। শাফিন, আপনার কাছ থেকে রাজধানী খবর জানলাম। এবার একটু ঢাকার বাইরে আমরা একটু যেতে চাই, জামালপুর যেতে চাই। আমার সহকর্মী সাগর ফরাজি সেখানকার খবর রাখছেন। সাগর, জামালপুরে কি অবস্থা আছে? জ্বালানি সরবরাহ এবং সেই সাথে বিতরণ পরিস্থিতি আপনি কেমন দেখলেন? কি চোখে পড়লো আপনার? 7টি উপজেলায় এই ফিলিং স্টেশনগুলোর বেশিরভাগ ফিলিং স্টেশন কিন্তু বন্ধ রয়েছে। আমরা এখন পর্যন্ত যে তথ্যটি পেয়েছি যে 3টি ফিলিং স্টেশন থেকে কিন্তু অল্প অল্প করে তেল, অর্থাৎ ডিজেল, অকটেন, পেট্রোল বিপণন করা হচ্ছে।
বাদ বাকি যে ফিলিং স্টেশন সেগুলো কিন্তু তেল না থাকার কারণে বন্ধ হয়ে আছে। আমি এখন যে ফিলিং স্টেশনটিতে রয়েছি যদি একটু আপনাকে জানাতে চাই যে এটি জেলার পাশের একটি ফিলিং স্টেশন। এটিতে প্রতি মাসে 4,000 লিটার পেট্রোল অকটেন আসে। তবে এই অকটেন পেট্রোল কিন্তু একদিনে বন্ধ হয়ে মানে একদিনে শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন বন্ধ হয়ে পড়ে আছে। প্রায় ক্ষেত্রে আমরা দেখেছি যে আমি সকাল থেকে আরো 3-4টি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি, খানের একই অবস্থা। আরেকটি বিষয় যদি বলতে চাই, জেলা প্রশাসক যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি যে বলেছেন যে ট্যাগ অফিসার কিন্তু নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে। এখন পর্যন্ত কোনো পাম্পে আমরা ট্যাগ অফিসার দেখিনি, পাম্পগুলো বন্ধ হয়ে অবস্থায় পড়ে আছে। তো ট্যাগ অফিসার নিয়োগ প্রক্রিয়া শেষ হলে সন্ধ্যা নাগাদ আশা করা যাচ্ছে যে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন হবে, এমনকি প্রত্যেকটি পাম্পে ট্যাগ অফিসার চলে যাবেন। তো সেই জায়গায় হলে হয়তো বা কিছুটা এই পাম্পগুলোতে তেল বিপণনের ক্ষেত্রে অর্থাৎ জ্বালানি তেল বিপণনের ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরে আসবে। আরেকটি বিষয় বলা যাচ্ছে যে এই যে লম্বা সময় তেল না থাকার কারণে কিন্তু আসলে বেশ খানিকটা দুর্ভোগে পড়েছেন চালক যারা রয়েছেন তারা। খুব স্বাভাবিক। অনেক ধন্যবাদ আপনাকে সাগর সেখানকার খবর জানানোর জন্য। পাম্পগুলোর তেল জটিলতার প্যাচে পড়ে চরম ভোগান্তিতে দূরপাল্লা যাত্রীরা। ঢাকায় প্রবেশ ও ছেড়ে আসা বাসগুলো নষ্ট হচ্ছে অনেকটা সময়। এতে বাসের শিডিউলে যেমন প্রভাব পড়ছে, তেমনি গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত আরও 2 থেকে 3 ঘন্টা সময় বেশি লাগছে। অন্যদিকে ঢাকায় প্রবেশ করবে এমন মোটরসাইকেল চালকদের ভোগান্তিও আকাশ ছোঁয়া। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে যে পরিমাণ জ্বালানি ডিপো থেকে দেয়া হয় তার চাহিদা মেটাতে যথেষ্ট নয়। সকাল ৮টা, রাজধানীর অন্যতম প্রবেশমুখ মাতোয়াইলের একটি তেল পাম্পের দৃশ্য এটি। ঢাকায় যেসব যাত্রীবাহী বাস ঢুকছে তারা নেবে জ্বালানি, তবে এই তেল নিয়েই যত তেলেশমতি। 400 যাত্রী নামাইছি, নামাই দিয়ে এই থেকে আইতে 4টে পাম্প পরে 4টাতে গেছি, মানে কোনো তেল দেয় না। কালকে তো তেল লইতেই পারে নাই, পুরো পাম্প বন্ধ। কালকা তেলের জন্য সকাল 8টা থেকে বিকেল দুপুর 2টা পর্যন্ত তেল পাইনি। ঢাকায় প্রবেশ ও ছেড়ে যাওয়া বাসগুলোর তেলের পাম্পে এমন দীর্ঘ অপেক্ষা লেগে থাকে সকাল বিকাল। সকালে গন্তব্য ছেড়ে যাওয়া বাসগুলোর পাম্পে অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা। তার ওপর চাহিদা মতো সব পাম্পে তেল দেয়া হচ্ছে না অভিযোগ চালকদের। জ্বালানি নিতে দীর্ঘ লাইন আর কর্মঘণ্টার অপচয়ে অতিষ্ঠ যাত্রীরাও। 8টার আগে আসলে আমরা ঢাকার ভিতরে ঢুকে গেছি, কিন্তু এই তেল নিতে গিয়ে আরো 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এখানে তেলের জন্য যেহেতু যাত্রা বিরতি, অফিস টাইম নির্দিষ্ট সময়ে যেতে পারবো কিনা একটা মনের মধ্যে টেনশন আছে। তেলের জন্য গাড়ি লেট করে আসছে, তারপরে বাচ্চা নিয়ে রাস্তায় ফুটপাতে ছিলাম প্রায় 2 ঘন্টার মতো। যাদের ছোট বাচ্চা আছে ওদের নিয়ে আর রাস্তার পাশে বসে থাকা। তেল পাম্পে যখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে বাসগুলো, তখন কাউন্টারে বসে বাস পৌঁছানোর অপেক্ষায় কর্তৃপক্ষ। জ্বালানি নিতে অতিরিক্ত সময় লাগায় এর প্রভাব পড়ছে বাসের শিডিউলে। তবে নিজস্ব নির্ধারিত পাম্প আছে যেসব পরিবহনের, তারা বলছেন কিছুটা স্বস্তির কথা। মোটামুটি পাচ্ছি তো, আমাদের কোনো সমস্যা নেই, সংকট না। কিন্তু লোকাল গাড়িগুলোর বিভিন্ন রকম কথা শুনতেছি যে এদের সংকট। যখন গাড়িটা কক্সবাজার যাচ্ছে বা চিটাং যাচ্ছে, দেখা গেল 4 ঘন্টা 5 ঘন্টার গাড়ি, সেখানে 6.5 ঘন্টা 6 ঘন্টা লাগতেছে। প্রত্যেকটা গাড়ি আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা লেট, যাত্রীরা অনেক ভোগান্তি হইতেছে। এদিকে ঢাকায় প্রবেশ করবে এমন মোটরসাইকেলগুলোর বিড়ম্বনা চরমে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি নিয়ে লাইনেও সীমাহীন অপেক্ষা। তবুও তেল পাবেন কিনা তা নিয়ে থাকে অনিশ্চয়তা। 19টা কিলো গাড়িটা ঢাকায় আছে, 1.5 ঘন্টা দাঁড়ায় সিরাইলে। ও এখন বলতেছে তেল দিবেন, আগে বললো তো আমরা দাঁড়াইতাম না। কয়েকজন তেল নিল, দেখলাম 1200, 1000, 900 সবাইকে দিতে। আমি বললাম যে সবাই তো এইভাবে নিলে পাবে না। 2 দিন আগে আনা ছিল, 2 দিন ধরে বেচতে শেষের দিকে আসছে। এখন যতটুকু ছিল আমি অতটুকুই সবাই দিয়ে দিচ্ছি। পাম্পে তেলও আসছে অপর্যাপ্ত, শেষ হচ্ছে দ্রুত। এ নিয়ে ফিলিং স্টেশনগুলোয় উত্তেজনা আর অনিশ্চয়তার চিত্র এখন প্রতিনিয়ত। প্রতিটি তেল পাম্পে এখন ঠিক একই রকম পরিস্থিতি। উদ্বেগ, উৎকণ্ঠা, উত্তেজনা, অনিশ্চয়তা এবং একই সঙ্গে মানুষের ভোগান্তি। জ্বালানি তেল নিয়ে এই সংকট কাটুক অতি দ্রুত, সেই দাবি প্রত্যেকের। একই সঙ্গে একটি সুনির্দিষ্ট নীতি এবং সমস্যাগুলো সমাধানের একটি সুনির্দিষ্ট পন্থা উন্মোচন হোক জাতির সামনে, সেই দাবিও মানুষের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আজ সকাল 7টা থেকে খোলা রয়েছে সারা দেশের জ্বালানি তেলের ডিপোগুলো। রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানি তাদের ডিপো থেকে সরবরাহ করছে জ্বালানি তেল। নারায়ণগঞ্জ সদরের গোদনাইলে ডিপোর সামনে দিনের শুরু থেকেই ট্যাঙ্ক লরির ভিড় দেখা যায়। সকাল 7টা থেকে শুরু হয় তেল উত্তোলন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদা অনুযায়ী আবেদন করলেও তেল মিলছে রেশনিং পদ্ধতিতে। এদিকে খুলনা, সিরাজগঞ্জ ও মৌলভীবাজারের ডিপো থেকেও সকাল থেকে তেল সরবরাহ শুরু হয়। জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা রাখতে কয়েক জেলার ডিপোতে মোতায়েন রয়েছে বিজিবি। এদিকে পাম্পগুলোতে সরকারি ট্যাগ অফিসার নিয়োগ দিলেও তাদের দেখা মেলেনি বেশিরভাগ স্থানে। সংশ্লিষ্টরা জানান, নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া নতুন করে পাম্পে তেল লোড হওয়ার পর টানানো হবে স্টকের হিসেব তালিকা। বাগেরহাটের মোংলায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুতকৃত 12,613 লিটার জ্বালানি তেল জব্দ করেছে যৌথ বাহিনী। গতরাতে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত যমুনা ডিপোতে এই অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত 1টায় কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং অতিরিক্ত জেলা প্রশাসক এই অভিযানে অংশ নেয়। এ সময় প্রতিষ্ঠানটির 3টি তেলের ট্যাঙ্কে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাপ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই করে অবৈধভাবে মজুতকৃত 12,613 লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের বাজারকে স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্টগার্ড। নড়াইলে তেল না পেয়ে বাগবিতণ্ডা জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় গুরুতর আহত হয়েছে একজন। হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত নিহতের স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাত 12টা তেল না পেয়ে এভাবেই পাম্প ম্যানেজার নাহিদের সাথে তর্কে জড়ায় ট্রাক চালক। এক পর্যায়ে দেয়া হয় হুমকি। সিসি ক্যামেরায় দেখা যায় রাত 2টা 10 মিনিটে ম্যানেজার মোটরসাইকেল নিয়ে পাম্প থেকে বের হন। তখনই ট্রাক নিয়ে তার পিছু নেয় তর্কে জড়ানো সেই চালক সুজাত। কিছু দূর গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় বলে অভিযোগ ফিলিং স্টেশনের কর্মীদের। ভাইটা যখন পাম্প থেকে বেরোয় যায়, সাথে সাথে কোনো ট্রাক টান দেয় পিছনে। টান দেওয়ার পর আমাদের কিন্তু সন্দেহ হয় যে কিছুক্ষণ আগে বললো যে তোর কিন্তু আজকে মেরে ছাড়বো, তাহলে ও তো হয়তো বা কোনো কিছু করবে। ওই ট্রাক এখান থেকে রওনা দিছে, তখনই মনে করেন আমরা ওই ট্রাকের পাশ রওনা দিছি। রওনা দিয়ে দেখি যে মনে করেন ওই মাইরি দিয়ে মনে করেন নাইট কাকারে দিয়ে মাইরি দিয়ে চলে গেছে। শনিবার রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা বেনাপোল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের সামনে হয় এই ঘটনা। কর্মীরা জানান, রাত 12টার দিকে সুজাত নামের ওই ট্রাক চালক ফিলিং স্টেশনটিতে তেল নিতে যায়। এ সময় তেল না পেয়ে পাম্প ম্যানেজার নাহিদের সাথে বাগবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে ম্যানেজারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত সুজাত। তবে এরপর থেকে ফিলিং স্টেশনের ভেতরেই ছিলেন তিনি। পাম্পে পর্যাপ্ত তেল ছিল না, যার কারণে তাকে দিতে পারিনি। না দিতে পারার কারণে আমাদের ম্যানেজার নাহিদ কাকার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সে রাগে ক্ষিপ্ত হয়ে বলে যে তুই তেল না দিলে তোরে ট্রাকের তলে দিয়ে মেরে ফেলবো। স্বজনরা জানান, এলাকার দুটি ফিলিং স্টেশন পরিচালনার দায়িত্বে ছিলেন নাহিদ। তার এমন মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী। ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি তাদের। এদিকে অভিযুক্ত ট্রাক চালক সুজাত মোল্লার বাড়িও নিহত নাহিদ সর্দারের গ্রাম পেরোলিতে। ঘটনার পর থেকে বাড়ি ছেড়েছেন সুজাতের পরিবার। আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমি কেন তারা নির্দোষ মানুষ কেন হত্যা করলো? আমার একটা বাচ্চা, আমার আর কেউ নেই বাজান। আমার বাজান কারোর সাথে কোনো অপরাধ করে না। বাজান তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সংবাদ পাই যেরকম তানভীর ফিলিং স্টেশন তুলারামপুরে 2 জন মোটরসাইকেল আরোহী তারা পাম্পের কর্মচারী, তাদেরকে একটি ট্রাক মেরে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে একজন মারা গিয়েছে। এরকম সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পাম্পে তেল না পেয়ে বাকবিতণ্ডার জের ধরে ট্রাক ড্রাইভার তাকে মেরে দিয়ে গেছে, এটা আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা দেখছি। জেলায় গেল কয়েকদিন ধরে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় ডিপো থেকে কম সরবরাহ পাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে প্রায়ই বিশৃঙ্খলা হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
দুই একটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ের সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি এই মন্তব্য করেছেন। বিআরটি এর তথ্য অনুযায়ী ঈদ যাত্রায় দুর্ঘটনা নিহতদের প্রচারিত সংখ্যাও সঠিক নয় বলে দাবি করেছেন মন্ত্রী। বৈঠক শেষে কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন শেখ রবিউল আলম। বলেন, যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না, শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে। সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকবে। রুট পরিবর্তন, ওভারস্পিড সহ বিভিন্ন অনিয়ম জিপিএস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। সড়কমন্ত্রী বলেন, সরকারি হিসেবে ঈদ যাত্রার 11 দিনের সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট 170 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে 47 জন, নৌপথে 4 জন, রেলপথে 17 জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। আগের বছর 187 জনের মৃত্যু হয়েছিল। অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সড়কমন্ত্রী। এ সময় তিনি বলেন, শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের সবাইকে নিয়ে আমরা একটা মূল্যায়ন মিটিং করলাম। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল, তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরো বেশি সম্ভব হবে, স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে। ভূমধ্যসাগরে প্রাণ হারানো 22 জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে সুনামগঞ্জের 10 জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের মধ্যে জগন্নাথপুর উপজেলার 5 জন, দিরাই উপজেলার 4 জন এবং একজন দুয়ারা বাজার উপজেলার। নিহতদের বাড়িতে ভিড় করছেন স্বজনরা। মরদেহ ফিরে পাওয়ার আশায় শোকে স্তব্ধ পরিবারগুলো। উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত 22 অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 18 জনই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানায়, দীর্ঘ সমুদ্র যাত্রায় পথ হারিয়ে খাবার ও পানির সংকটে একে একে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। পরে অনেকেই মারা যান। 2 দিন বোটে থাকার পর মরদেহ পচতে শুরু হলে দালালদের নির্দেশে মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়। আমি দিতাম না রে, আমারে মারি লিতে নাইলে মারি লিবে রে, শরীর লস, রান্না লস রে। বুট বলে পড়ে গেছে, বুড়ার বাদে বলে বুটে তুলছে না, তুলার বাদে বলে তারা কয় ই বুটে আমরা যাইতাম না, আরো বুট আমরা রে দে, ই বুট লিক হয়েছে, আমরা এই বুটে যাইতাম না, বাদে বলে পুলিশে তারারে বাইরাইয়া তুলছে ও বুটো। দর্শক, আমরা নিহতদের পরিবারগুলোর অবস্থা জানবো। আমার সহকর্মী সোহানুর রহমান সোহান আছেন সেখানে। সোহান, খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা, তবুও জানতে চাই নিহতদের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে প্রশাসন কি বলছে, তাদের পরিবারগুলোর কি অবস্থা, সব মিলিয়ে একটু জানাবেন। গতকালকে সন্ধ্যা থেকে একের পর এক খারাপ খবর আসতে শুরু করেছে। প্রথমে আমরা জেনেছিলাম সুনামগঞ্জের 4 জন যুবক মারা গেছেন, এরপরে সেটি রাত্রে আমরা জানতে পারি যে 6 জন যুবক মারা গেছেন। আজ সকালে আমরা জেনেছি যে সুনামগঞ্জের 6 জন নয়, টোটাল 10 জন যুবক মারা গেছেন। কিন্তু এখন আমরা যতটুকু খবর পেয়েছি যে এই সংখ্যাটা 10 জন থেকে আরো বাড়তে পারে। এখন এই সুনামগঞ্জের পুরো জেলায় আসলে শোকে স্তব্ধ, শুধু 10টা পরিবার নয়, পুরো জেলায় শোকে স্তব্ধ। কারণ সুনামগঞ্জের মানুষদের মধ্যে, তরুণদের মধ্যে বিদেশ যাওয়ার, অবৈধভাবে বিদেশ যাওয়ার, বিশেষ করে উন্নত দেশে যাওয়ার একটা প্রবণতা বেশি দেখা যায়। তো তাদের মধ্যেও অনেকটা চাপা খুব বিরাজ করছে, কারণ দালালরা যেই কথা বলে তাদের বিদেশ নেয়, যেই কথা বলে প্রতিশ্রুতি নিয়ে নেয়, সেই প্রতিশ্রুতি মতো তারা কাজ করে না। ঠিক এমনটি ঘটেছে এই জগন্নাথপুর উপজেলার ইস্কুই জয় শেখের সাথে। তাকে বড় একটি নৌকায় করে গেইমে দেওয়ার কথা বলে ছোট একটি রাবারের নৌকায় করে তাকে গেইমে তুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এই বাড়িতে এসেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বরকতুল্লাহ। তো তারা খোঁজ খবর নিচ্ছেন, যেহেতু মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়েছে, তার আশা একেবারেই কম। তারপরও পরিবার আশাবাদী যে শেষবারের মতো অন্তত একটিবার তাদের প্রিয়জনের মুখটা দেখতে চান। সোহান, আপনাকে অনেক ধন্যবাদ।
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে জাহাজে খাবারের সংকট ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, মৃত কাউকে কাউকে জাহাজ থেকে ফেলে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রাধিকার জীবিতদের সুস্থ করে গ্রিস সরকারের সহায়তায় দেশে ফেরানো। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও লিবিয়ার মানব পাচারকারীদের একটা চক্র এই ধরনের কাজ করছে। এদের শেকড় খুঁজে বের করতে চায় সরকার। যারা সবসময় এই বিভিন্ন দেশের নাগরিকদের আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইনে প্রথমে আনতে হবে। এবং আরও দুর্ভাগ্যজনক কি পরিমাণ এরা অমানবিক এবং ক্রিমিনাল হলে, এবং যখন এটা তারা হয়তো ভেবেছিল একদিন দুই দিনে তারা পার হয়ে যাবে, কিন্তু লেগেছে 6 থেকে 7 দিন, এবং 6 থেকে 7 দিনের খাবার তাদের সাথে ছিল না, পানি ছিল না, কিছুই ছিল না। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যথাসময়ে উপস্থিতির বিষয়ে খোঁজ নেন তিনি। সকাল 9টা 5 মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে 1 নম্বর ভবন থেকে পায়ে হেঁটে 6 নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজখবর নেন সরকার প্রধান। যথাসময়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতির বিষয়ে খোঁজ নেন তিনি। পরে 5 নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেন তিনি। মুলতবি আর ঈদের লম্বা ছুটি শেষে আজ পুনরায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা আরও খবর আপনাদের জানতে চাই আমার সহকর্মী আরিফিন শাকিলের মাধ্যমে। আরিফিন, এখন তো সরকার দলীয় সংসদীয় কমিটির সভা চলছে, সেখানে কারা উপস্থিত আছেন এবং আলোচনার বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। খুব পরিষ্কারভাবে ছোঁয়া, মূলত যারা সংসদীয় দলের সদস্য হন, অর্থাৎ সরকার দলের যারা ধানের শীষের মার্কা নিয়ে যারা নির্বাচিত হয়েছেন, সেই সংসদ সদস্যরাই মূলত সংসদীয় দলীয় কমিটির সদস্য হিসেবে বিবেচিত হন। তারাই সেই কমিটিতে রয়েছেন। মূলত আজকে আলোচনা, আজকে যে দুপুর 3টা থেকে যে সংসদ অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনে কারা কারা বক্তব্য রাখবেন, কোন কোন বিষয়ে বক্তব্য রাখবেন, সেসব বিষয় নিয়ে মূলত আলোচনা। এবং সেই সঙ্গে আপনি জানেন যে আজকে রাত 8:30 নাগাদ 133টি অধ্যাদেশ নিয়ে মূলত একটি সংসদীয় বিশেষ কমিটির একটি বৈঠক রয়েছে। সেটি নিয়ে এক ধরনের সৃষ্ট জটিলতা হওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ বিরোধী দলের পক্ষ থেকে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি জানানো হয়েছে, যা নিয়ে সংসদে আলোচনা হতে পারে। সেখানে পূর্ব প্রস্তুতির জন্য মূলত বিএনপি যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এবং সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। দলীয় দৃষ্টিভঙ্গিতে সেখানে তুলে ধরা হচ্ছে এবং প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান, সেই সঙ্গে বিরোধী সরকার দলীয় চিফ হুইপ এবং সেই সরকারের যারা সিনিয়র মন্ত্রী রয়েছেন, সংসদ সদস্য রয়েছেন, তারা সেসব বিষয় নিয়ে আলোচনা অংশ নেবেন, যেখানে মূলত বিরোধী পক্ষের যেসব যুক্তি তারা তুলে ধরবেন তা খণ্ডন করার জন্য এবং সরকারের অবস্থান পরিষ্কার করার জন্য সেখানে আলোচনা করা হবে। এবং আজকে বেশ কয়েকজন মন্ত্রী আজকে আলোচনায় অংশ নেবেন। তারা কি কি বিষয়ে আলোচনা অংশ নেবেন সেসব বিষয় নিয়ে আরেক দফা যেটি বলা ঝালাই করে নেওয়ার জন্য মূলত আজকে সংসদীয় কমিটিতে আলোচনা হচ্ছে। আমরা আবারও আপনার কাছ থেকে সেই খবরটি নেব। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। গুমের মামলায় মামুন খালেদ ও ফেনীতে জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পরে তাদের আগামী 7 এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। সেই দিন তাদের উপস্থিতিতে গ্রেফতার দেখানো হবে। এর আগে জুলাই হত্যাকাণ্ডের মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে 5 দিনের রিমান্ড দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ড দেওয়া হয়। এদিন যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সূচনা বক্তব্য দেয় প্রসিকিউশন। প্রথম দিন সাক্ষ্য দেন তাইমের বন্ধু প্রত্যক্ষদর্শী রাহাত হোসেন। সাক্ষ্যতে তিনি নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন।
রাজধানীর পল্টন থানার প্রতারণার মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ। আমরা আরও জানবো, সিএমএম আদালত থেকে আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী যোগ দিয়েছেন। রাব্বি, এই যে 7 দিনের রিমান্ড করা হলো, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। তাকে কিন্তু কিছুক্ষণ আগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এই 5 নম্বর কোর্টে হাজির করা হয়েছে। তিনি কিন্তু এর আগে 5 দিনের রিমান্ডে, ডিবি রিমান্ডে ছিলেন এবং সেই রিমান্ড ব্যাকে আবারও আরেকটি মামলায়, সেই মামলাটি প্রতারণার মামলা, সেই মামলায় তাকে 7 দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ এবং তার বিরুদ্ধে কিন্তু অনেক মামলা আছে এবং সেই মামলাগুলোর প্রত্যেকটি মামলাতেই তদন্তের স্বার্থে ডিবি পুলিশ মনে করছে যে রিমান্ড প্রয়োজন এবং সে কারণেই আদালত 5 এই আদালতে শুনানি হচ্ছে। এখানে আসামিপক্ষের আইনজীবীরা তারা বারবারই বলে আসছেন যে এই সাবেক এই সেনা কর্মকর্তা তিনি নির্দোষ এবং তিনি 1/11-এর সময় যে ভূমিকার কথা বলা হচ্ছে, বিতর্কিত ভূমিকা, সেই ভূমিকায় তার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা কিন্তু স্পষ্ট করেই বলছেন যে এই সেনা কর্মকর্তা তিনি তার ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ অপকর্ম করেছে এবং সেজন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘমেয়াদে রাখার প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ডিপ স্টেট কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছে। নিজের বক্তব্যের ব্যাখ্যায় এমনটাই বলেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, এই ডিপ স্টেট দেশি বিদেশি শক্তির সমন্বয়ে গঠিত। যদিও তার মন্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন বিশ্লেষকরা, তারা বলছেন রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ডিপ স্টেট সক্রিয় হয়েও থাকে। যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল। যে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফের এই বক্তব্য বিশ্লেষণে জানা দরকার ডিপ স্টেট ধারণাটি কি। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, ডিপ স্টেট বলতে অদৃশ্য ক্ষমতা কাঠামোকে বোঝায়, যেখানে সামরিক আমলাতন্ত্র বা গোয়েন্দা সংস্থার একটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। অনেক দেশেই এমন শক্তির প্রভাব রয়েছে। সামরিক বাহিনী আছে, আমলাতন্ত্র আছে, এর বাইরে আছে সিভিল সোসাইটি, তার সঙ্গে একটা আঞ্চলিক বা আন্তর্জাতিক ডিপ স্টেটের একটা সংযোগ থাকে। কখনো রয়ের কথা শুনি, কখনো আইএসআই এর কথা শুনি, আর সিআই এর কথা তো আমরা শুনেই যাচ্ছি। তারা যখন অ্যাক্ট করে এবং রাজনৈতিক শক্তিকে ওভার পাওয়ার করে ফেলে, তখন আমরা বলি যে একটা ডিপ স্টেট। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, ইতিহাসের বিভিন্ন বাকবদলে ডিপ স্টেট ধারণাটি আলোচনায় আসে। কখনো কখনো বিশৃঙ্খলা এড়াতে তা ভূমিকাও রাখে। অস্থিরতার সময়তে রাষ্ট্র তো একটা বড় কাঠামো, এটাকে আপনি ধরে রাখতে গেলে ওই যারা এই কাঠামোটার মূল স্তম্ভ হিসেবে কাজ করে সেই শক্তিগুলো সক্রিয় থাকে, সেটাকে আপনি ইতিবাচকভাবে দেখতে পারেন। যারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা এটাকে মহান ইতিবাচকভাবে দেখে। তো আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। প্রশ্ন উঠতে পারে, আসিফ মাহমুদ কি বুঝে শুনে ডিপ স্টেটের কথাটি বলেছিলেন নাকি কথার কথা? জবাবে তার বক্তব্য, নাম বলা না গেলেও এ সম্পর্কে ধারণা আছে মানুষের। এতে জড়িত দেশি বিদেশি শক্তি, তারা প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকারে। আসলে দেশি বিদেশি অনেকেই মিলেই জড়িত, তো ওই জন্য স্পেসিফিক আসলে করতে চাইনি। পিপলস ইন্টারেস্ট, কান্ট্রিজ ইন্টারেস্টের সাথে কম্প্রোমাইজ না করার যে একটা ব্যাপার ছিল, সেই কারণে এই ধরনের আলাপগুলো আর আগায় নেই এবং পরবর্তীতে স্বাভাবিকভাবেই তারা সরকারের দিক থেকে ব্যর্থ হয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বা অন্যদের সাথে একটা সেটেলমেন্টে হয়তো যাওয়ার চেষ্টা করেছে বা গিয়েছে। বিশ্লেষকরা অবশ্য বলছেন, ডিপ স্টেট বা তৃতীয় শক্তি সক্রিয় হয় রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে, আর এই বিতর্ক আসে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে। সমস্যা হচ্ছে যে একটা পর্যায়ে এসে যেহেতু এদের কোনো, আমরা যেটা বলি, দায়বদ্ধতা নাই এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য থেকে এটা আসে না এবং রাজনৈতিক অঙ্গীকারও থাকে না সেই অর্থে, সুতরাং এটা বেশি দিন কন্টিনিউ করতে পারে। তো একটা সময় আমরা দেখলাম যে 1 বছরের মাথায় তারা অ্যাবাউট টার্ন করলো এবং পরের বছরটা তারা প্রস্তুতি নিল একটা নির্বাচন করার। যদি আপনি একটা টেকসই সমাধান চান
তাহলে জনগণের চাহিদার সাথে রাজনীতিকে সাযুজ্যপূর্ণ হতে হবে, তবেই আপনি সেখানে এই ধরনের চ্যালেঞ্জ আপনাকে হয়তো আর মোকাবেলা করতে হবে। লক্ষ্য করেন না, প্রতিবেশী দেশ ভারতের কথাই বলি, ভারতে গত 80 বছর ধরে ভারত স্বাধীন দেশ, কয়টা সরকার বিরোধী আন্দোলন সেখানে হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি যত উন্নত হবে, জনগণের আস্থা তত বাড়বে দল বা নেতৃত্বের প্রতি। এতে কমে আসবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সুযোগ, এমন মত বিশ্লেষকদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, চট্টগ্রামের সাগরিকায় একটি কোল্ড স্টোরেজে আগুনের ঘটনা ঘটেছে। যেমনটি আপনাদের আগেও জানিয়েছি, ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় সেই আগুন কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণে এসেছে। আমরা একটু বর্তমান অবস্থা জানবো আমার সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের মাধ্যমে। জুবায়েদ, অগ্নিকাণ্ডের এখনকার পরিস্থিতি জানতে চাই এবং ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু জানতে পারলেন কিনা? ছোঁয়া, এই মুহূর্তে ক্ষয়ক্ষতি নিরূপণ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা এবং পাশাপাশি এই যে প্রতিষ্ঠানটির যারা মানব সম্পদ কর্মকর্তারা আছেন, তারা এখন ক্ষয়ক্ষতি নিরূপণের কাজটা করবেন। তবে সেটা আদৌ কত সময়ের মধ্যে করতে পারবেন সেটা নিশ্চিত করে আমাদেরকে জানাতে পারেননি। এই মুহূর্তে ভিতরে তারা যে আগুন নির্বাপনের পর যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটা করছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আছেন এবং তারা এই যে কোল্ড স্টোরেজের আগুন, সেই আগুনটা প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছেন। এবং এই ঘটনার পর থেকে কিন্তু যারা এখানে এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আছেন বা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু নানাভাবে চেষ্টা করছেন যে এই বিষয়টাকে যাতে সমাধান করা যায় বা তারা এই যে আগুনের ঘটনা সেটা কীভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায় বা তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কতটুকু পুষিয়ে আনা যায় সেটা নিয়ে তারা কাজ করছেন। একটু আগে দরজাটা খোলা হয়েছে আমরা যেটা দেখছি, এবং সেই জায়গায় দেখতে পাচ্ছি ভিতরে এখনও ধোঁয়া দেখা যাচ্ছে। এবং এখানে আবার কোল্ড স্টোরেজ যেহেতু, সেক্ষেত্রে কিছুটা যে ঠান্ডা হিম থাকে সেই অনুভূতিটাও এখান থেকে আমরা পাচ্ছি। এবং ফায়ার সার্ভিসের ভিতরে যারা কর্মীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন ভিতরে এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা হচ্ছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এবং এই মুহূর্তে তারা কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে বা হয়েছে এবং সেটা আর কোনো আগুন লাগার সম্ভাবনা আছে কি না সেটাই তারা নিরূপণ করছেন বা তদারকি করে দেখছেন। ভিতরে যারা কর্মীরা আছেন তারা কেউ ক্ষয়ক্ষতির সম্মুখীন হননি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যেই কোল্ড স্টোরেজটিতে আগুন লেগেছিল সেটি ছিল 3 নম্বর কোল্ড স্টোরেজ এবং সেখানে প্রায় 500 টন চিংড়ি বাজারজাত করার জন্য ছিল এবং এখন আগুন নিয়ন্ত্রণে। তার মানে আসলে ক্ষয়ক্ষতি কতটা হলো সেটা এখনো নিশ্চিত হয়নি। অনেক ধন্যবাদ জুবায়েদ আপডেট দেওয়ার জন্য। যে জনগণের রায়ে বিএনপির সংসদে, সেই সংসদে বসে জনগণের হ্যাঁ ভোটকে অস্বীকার করে জাতির সাথে প্রহসনে মেতেছে সরকার। দুপুরে সংসদ ভবনের সামনে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে এমন অভিযোগ করা হয়। তবে আইনের মার প্যাচ দেখিয়ে জনরায়কে অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেন বক্তারা। তারা বলেন জুলাই গণঅভ্যুত্থানকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। বলেন বর্তমান সংসদের প্রথম কাজ সংস্কারের রোডম্যাপ প্রদান করা। গণভোট বাস্তবায়ন ও সংবিধান সংস্কার হেরফের হলে আবারও রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধনে। এটা আপনাদের সুযোগ, আপনারা যে সত্যিই ভিন্ন সেটা প্রমাণ করার। এখন ইকার না আকার, হ্রস্বকার না দীর্ঘকার, সেটা নিয়ে তর্ক করার জায়গা না। এখানে জনগণের সাথে আপনারা আছেন, এটা প্রমাণ করার সময় সেটাই আপনারা করবেন আমরা আশা করি। শুধুমাত্র আইনের মারপ্যাচে এই আমাদের এই সংবিধান সংস্কারের যে গণ আকাঙ্ক্ষা সেটাকে কোনোভাবেই প্রশ্নের মুখে ফেলা যাবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টে টয়লেট প্যানেল থেকে 153টি স্বর্ণের বার উদ্ধার করেছে এফসেক। উদ্ধারকৃত এসব স্বর্ণের ওজন প্রায় 18.5 কেজি। শনিবার রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG348 ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আগে থেকেই থাকা গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও এফসেক সদস্যরা যৌথ অভিযান চালায়। তল্লাশির এক পর্যায়ে বিমানের কার্গো হোল্ডে টয়লেট প্যানেল খুলে কৌশলে লুকিয়ে রাখা সাদা কাপড়ে মোড়ানো 153টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 38 কোটি টাকা। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং চোরাচালান রোধে এই ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে এপ্রিলে চালু লক্ষ্য কর্তৃপক্ষের। আর এটি চালু হলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য আর অন্য দেশের স্যাটেলাইট তথ্যের উপর নির্ভর করতে হবে না। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। অবকাঠামো নির্মাণ শেষ হওয়ায় অনেকটা দৃশ্যমান দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান অনুষদে নির্মিত এই স্টেশনটিতে এখন চলছে পরীক্ষামূলক কার্যক্রম। গবেষকরা বলছেন এটি চালু হলে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও সমুদ্র গবেষণার পাশাপাশি সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা মেট্রোলজিক্যাল সাইড থেকে যেরকম গবেষণা করতে পারবো, অশনোগ্রাফিক সাইড থেকে গবেষণা করতে পারবো, এনভায়রনমেন্টাল সাইড থেকে করতে পারবো, বা ক্লাইমেট চেঞ্জ পার্সপেক্টিভে করতে পারবো, কিংবা ধরেন বন ও পরিবেশের যদি আমরা ভেজিটেশন নিয়ে কাজ করতে চাই, ফরেস্ট নিয়ে কাজ করতে চাই, সেগুলো করতে পারবো। সির যে সমস্ত নিউট্রিয়েন্টস বলি বা ক্লোরোফিল বলি বা তার টেম্পারেচার কোন ধরনের, এগুলো আমরা এই স্টেশন থেকে পাবো এবং যেটা আলটিমেটলি ফিশারি রিসোর্সের যে হেল্পফুল হবে। এতদিন নিজস্ব কোনো গবেষণা অবকাঠামো না থাকায় সমুদ্র গবেষণার শিক্ষার্থীদের বিদেশি বিভিন্ন সংস্থার উপর নির্ভর করতে হতো। এতে যেমন বাড়তি অর্থ ব্যয় হতো, তেমনি নির্ভুল ডাটা পাওয়াও ছিল বড় চ্যালেঞ্জ। এই স্টেশন চালু হলে নিজেরাই স্যাটেলাইট ডেটা সংগ্রহ করে গবেষণা করতে পারবেন তারা। আরেকটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করতে হতো, যার কারণে ডাটা পেতেও লেট হতো এবং এটা 100% পিওর হতো কি হতো না, আমরা সেটা জাস্টিফাই করার সুযোগ হতো না। সমুদ্র এখন কি অবস্থায় আছে, সামনে কি হতে পারে, এইসব জিনিসগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা আগে বিভিন্ন অনেকের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, তো এই ডিপেন্ডেন্সির কারণে আসলে আমরা পিছিয়ে ছিলাম। রিয়েল ডাটাগুলো বা ইনস্ট্যান্ট যে ডাটাগুলো দরকার ওগুলো আমরা পেতে চাই, ওগুলো আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয়। তো এখন আমরা সরাসরি স্যাটেলাইট থেকে সরাসরি ডাটাগুলো পাবো, যেটা আমাদেরকে লাইভ ডাটা দিবে এবং ওটা অনুযায়ী আমরা আমাদের রিসার্চগুলো আগায় নিয়ে যেতে পারবো। বর্তমানে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও ভারতের বিভিন্ন স্যাটেলাইট তথ্যের উপর নির্ভর করতে হয়। এই স্টেশন চালু হলে চীনের স্যাটেলাইট ব্যবহার করে বঙ্গোপসাগর কেন্দ্রিক রিয়েল টাইম ডেটা সংগ্রহ সম্ভব হবে। এতে দেশে দুর্যোগ পূর্বাভাস ও তথ্য বিশ্লেষণ আরও শক্তিশালী হবে বলে আশা কর্তৃপক্ষের। সামুদ্রিক যে জলোচ্ছ্বাস হয়, অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, সেগুলো কিন্তু ইজিলি লোকেট করা যাবে, একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি লোকেট করা যাবে। তো এই গ্রাউন্ড স্টেশন আমাদেরকে রিসার্চের সুযোগ দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওয়েদার প্রেডিক্টেবিলিটির জন্য আমরা একটা ভালো কাজ হবে। প্রায় 70 কোটি টাকার এ প্রকল্পে আর্থিক, কারিগরি ও যান্ত্রিক সহায়তা দিচ্ছে একটি চীনা প্রতিষ্ঠান। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। যুদ্ধের 1 মাসের মাথায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরান জুড়ে তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রাণহানির শিকার কমপক্ষে 8 জন। আবারও যৌথ বাহিনীর টার্গেট খুজিস্তানের পানি শোধনাগার। তেহরানে হামলার নতুন ওয়েভের কথা জানিয়েছে তেল আবিব। জবাবে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল ও কুয়েতে ছোড়া মিসাইলে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার ও রাডার ব্যবস্থা। একটি F-16 ফাইটার জেটে আঘাতের দাবিও করেছে IRGC। তেহরানে দফায় দফায় বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপারেশন এপিক ফিউরির টার্গেট ইরানের রাজধানীর সব প্রান্ত, যাকে হামলার নতুন ওয়েভ বলছে তেল আবিব। শহর জুড়ে যৌথ বাহিনীর ফাইটার জেটের তৎপরতা, ব্যালিস্টিক মিসাইল সহ অস্ত্র তৈরির কারখানা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেশ কয়েকটি মোবাইল কমান্ড সেন্টার ধ্বংসের দাবি শত্রুপক্ষের। পারচিনে হামলার শিকার হয়েছে সামরিক স্থাপনা। আক্রান্ত কেরমানশাহ, মাশহাদ, ইস্পাহান, তাবরিজ, সিরাজ সহ বিভিন্ন শহর। বন্দর আব্বাস ও গিলানে হামলায় প্রাণ গেছে 7 জনের, আহত 9 জন। সাফাত শহরেও হয়েছে প্রাণহানির ঘটনা। খুজিস্তানে হামলার শিকার আরও একটি পানি শোধনাগার। জবাব দিচ্ছে ইরানও। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে IRGC। কুয়েত বিমানবন্দরে তেহরানের মিসাইলে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার ও রাডার ব্যবস্থা। ইসরায়েলের হাইফায় সামরিক ঘাঁটিতে টার্গেট করা হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও রাডার সেন্টার। বেনগুরিয়ন বিমানবন্দরের জ্বালানি ডিপোতে আঘাত এনেছে ইরানের মিসাইল। ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে IRGC। আঘাত এনেছে F-16 ফাইটার জেটেও।
তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিশোধে পশ্চিম এশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকিও দিয়েছে আইআরজিসি। শিক্ষার্থী ও কর্মীদের সরে যেতে দেয়া হয়েছে সতর্কবার্তা। ইরানের ছোড়া ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই তথ্য। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরও কয়েক হাজার মার্কিন সেনা। জল ও স্থলে যুদ্ধে পারদর্শী এই ইউনিট, সাথে আছে অত্যাধুনিক উভচর যুদ্ধ জাহাজ USS ত্রিপলি। ঠিক এক মাস আগে ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলমান থাকা অবস্থাতেই অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। এবারও যখন ট্রাম্প প্রশাসন বারবার দাবি করছে তেহরানের সাথে যুদ্ধবন্ধের আলোচনা চলছে, তখন শোনা যাচ্ছে জোরদার স্থল অভিযানের তোড়জোড়ের খবর। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। তবে সম্ভাব্য ওই অভিযান পূর্ণমাত্রার আগ্রাসন হবে না, বরং এটি হবে বিশেষ বাহিনীর ঝটিকা অভিযান, যাতে অংশ নেবে প্রচলিত পদাতিক সেনারা। প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের এই পরিকল্পনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দেবেন কিনা তা নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তৎপরতা দেখেও স্থল অভিযানের প্রস্তুতির ধারণা পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক পোস্টে নিশ্চিত করেছে, দায়িত্ব পালনের এলাকায় পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ USS ত্রিপলি, যা একটি অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ। এই জাহাজ থেকে হেলিকপ্টার ও যুদ্ধবিমান পরিচালনা সম্ভব। এছাড়াও মধ্যপ্রাচ্যে পৌঁছেছে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় ৩,৫০০ মেরিন সেনা ও নাবিক, যারা জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী। সাথে আছে পরিবহন ও আক্রমণকারী যুদ্ধবিমান এবং কৌশলগত সামরিক সরঞ্জাম। অবশ্য যুদ্ধজাহাজের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি সেন্টকম। মূলত উত্তর পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত এলাকা USS ত্রিপলির দায়িত্বের আওতাভুক্ত। এর আগে জাপানের আশপাশে ছিল জাহাজটি। গত সোমবার পাড়ি দিতে দেখা যায় সিঙ্গাপুরের জলসীমা। মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশন থেকেও উপসাগরীয় এলাকায় কয়েক হাজার সেনা ও প্যারাট্রুপার পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় মিসাইল ছুড়ল ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলের দক্ষিণে একাধিক সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালায় যোদ্ধারা। জানানো হয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সমন্বয় করেই এই হামলা চালানো হয়েছে। ইরানে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চলবে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। এদিকে হুতিদের ছোড়া মিসাইল প্রতিহতে দাবি জানিয়েছে ইসরায়েল। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেহরান। বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেন সরকার। ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সদর দপ্তর ও ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা হয়েছে। শনিবার ইরাকের কিরকুক শহরের দক্ষিণে বোমার আঘাতে প্রাণ যায় গোষ্ঠীটির অন্তত ৩ জনের। গুরুতর আহত হয় আরও ৬ জন। বিমানবন্দরের কাছাকাছি আরেক দফা বিস্ফোরণে আহত হচ্ছে ২ PMF যোদ্ধা ও ৫ সেনা সদস্য। কিরকুক থেকে উত্তর পশ্চিমে মুসুল শহরেও PMF এর ঘাঁটিতে হয়েছে বিমান হামলা। নিহত হয় ২ পুলিশ। অন্যদিকে এরবিল শহরে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির সদর দফতর এবং দুহক শহরে কুর্দিস্তানের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির বাসভবন লক্ষ্য করে চালানো হয় হামলা। কুর্দি প্রেসিডেন্টের উপর হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। চলতি মাসে লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। ইসরায়েলি হামলার ভয়ে তারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ পরিবার নিয়ে খোলা আকাশের নিচে তাঁবু ঘেরেই বসবাস শুরু করেছেন। অনেকে আবার স্কুল ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে খুঁজছেন ঠাঁই। নিজ ঘরের মায়া কাটিয়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। মাটিতে তাঁবু খাটিয়ে কোনো মতে পার করছেন একের পর এক রাত। জানা নেই কবে ফিরতে পারবেন নিজ ঘরে, কিংবা আদৌ অক্ষত আছে কিনা প্রিয় বাড়িটি। এটি এখন লেবাননের লাখ লাখ মানুষের নির্মম বাস্তবতা। লেবাননের দক্ষিণাঞ্চলে এখন নিয়মিতই চলছে ইসরায়েলি অভিযান। হামলার আগে সতর্কতা জারির মাধ্যমে ঘরছাড়া করা হচ্ছে সাধারণ মানুষকে।
জীবন বাঁচাতে তারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পরিবার নিয়ে অনেকের ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্র ও স্কুলগুলোতে। কেউ কেউ আবার গাড়িতে বসেই কাটাচ্ছেন এক একটা দিন। এতে অসুস্থ হয়ে পড়ছেন সহজেই। আমি বৈরুতের কাছের এই এলাকায় গাড়ির ভেতরেই রাত কাটাই। সারাদিন বসে থাকা আর গাড়ি চালানোর কারণে পিঠে তীব্র ব্যথা হচ্ছে, পা দুটো যন্ত্রণায় কাতর। আমাকে ওষুধ দেবে কে? কেউ তো কোনো সাহায্যই করছে না। 2 দিন ধরে এখানে আছি। এর আগে একটা স্কুলে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু পরিবার নিয়ে সেখানে থাকা খুব কঠিন। টয়লেটের জন্য লাইন, গরম পানিরও ব্যবস্থা নেই। 10 দিন ধরে ঠিক মতন গোসল করতে পারিনি। এখানেও কোনো সুবিধা নেই, গরম পানি, টয়লেট কিছুই নেই। এমন চরম দুর্ভোগের মাঝে বৃষ্টি আর ঠান্ডা যেন মরার উপর খাড়ার ঘা। হুটহাট চলে আসা বৃষ্টির কারণে কষ্ট বেড়ে যাচ্ছে কয়েক গুণ। শিশুদের নিয়ে জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন লেবাননের মায়েরা। চলতি মাসে গৃহহীন হয়েছে লেবাননের অন্তত 10 লাখ বাসিন্দা, যা দেশটির মোট জনসংখ্যার 5 ভাগের 1 ভাগেরও বেশি। রেজবানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এ ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।